সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জারণ বিজারণের ম্যাথ করতে গিয়ে সমস্যায় পড়ছো তাদের জন্য এই ক্লাসটি সহায়ক হবে। দেখো, এখানে আমরা দুইটা কোম্পানির কথা বলেছি, কোম্পানি এ আর একটা কোম্পানি বি, এবং দুইটা কোম্পানির একই পরিমাণ দুইটা লৌহ আকরিক, আয়রনের আকরিক, দুটোটি 10 গ্রাম 10 গ্রাম। এখন দুটাকে দেখো 100 মিলি সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেওয়া হয়েছে এবং এই দ্রবণের 10 মিলিকে টাইট্রেশন করতে পারম্যাঙ্গানেটের একটা নির্দিষ্ট পরিমাণ প্রয়োজন হয়েছে, আরেকটা হলো ডাইক্রোমেট দিয়ে। তাহলে আমাদের প্রশ্ন হলো কোন কোম্পানির আকরিকে ভেজালের শতকরা পরিমাণ বেশি সেটা গাণিতিকভাবে দেখাও। তাহলে এই কাজটা কিন্তু আমরা ল্যাবে করতে পারি। তাহলে দেখো যে আমরা এই ধরনের সমস্যাটা কিভাবে সলভ করব, যে কোন কোম্পানির আকরিকে ভেজালের শতকরা পরিমাণ বেশি। তাহলে প্রথমে আমরা এ কোম্পানির ক্ষেত্রে আমাদের আসা যাক, যে এ কোম্পানির ক্ষেত্রে হ্যাঁ, আচ্ছা খেয়াল করো যে প্রথমে কি করা হয়েছে, লোহার আকরিকটাকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি ফেলে দেই তাহলে বুঝতেই পারছো ওখানে যে রিয়াকশনটা আমাদের হবে, এই লোহাটা সালফিউরিক অ্যাসিডের সাথে কি করবে, বিক্রিয়া করে ফেরাস সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। হাইড্রোজেন গ্যাস তো উড়ে চলে যাবে, তার মধ্যে এই পাত্রের মধ্যে ফেরাস সালফেট থাকবে, তৈরি হবে, আর অতিরিক্ত কিছু সালফিউরিক অ্যাসিড থাকতে পারে। টোটাল ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিডের দ্রবণ হিসেবে এটা থাকবে। এবার সেখান থেকে দেখো যে উক্ত দ্রবণের 10 মিলিকে টাইট্রেশন করতে, এই টাইট্রেশন ওয়ার্ডটা তোমাদের কাছে একটু অপরিচিত লাগতে পারে, তাহলে আমরা যে পদ্ধতিটা কাজে লাগাবো আসলে এটাই টাইট্রেশন। তুমি লক্ষ্য করো আগে যে এখান থেকে দেখো 10 মিলি সলিউশন দ্রবণ আমি একটা কনিক্যাল ফ্লাস্কে নিব, অর্থাৎ আমাদের টাইট্রেশন প্রক্রিয়ায় আমরা একটা বুরেট ব্যবহার করব, এরকম একটা সোজা নিচের দিকে একটু বাঁকানো কাঁচ নল, এটাকে বলা হয় বুরেট। আর এই ধরনের একটা যন্ত্র আছে যেটাকে আমরা বলবো কনিক্যাল ফ্লাস্ক, এটাকে বলবো কনিক্যাল ফ্লাস্ক। তাহলে আমরা প্রথমে কি করব, উক্ত দ্রবণের 10 মিলিকে, অর্থাৎ এখান থেকে 10 মিলি দ্রবণ আমরা কনিক্যাল ফ্লাস্কে নিয়ে নিব, অর্থাৎ এর মধ্যে 10 মিলিলিটার কনিক্যাল ফ্লাস্কে দ্রবণ নিয়ে নিছি, যেটার মধ্যে থাকবে কি, যেটার মধ্যে থাকবে হলো ফেরাস সালফেট আর অতিরিক্ত কিছু সালফিউরিক অ্যাসিড থাকবে। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা প্রমাণ দ্রবণ 0.1 মোলার ঘনমাত্রার, এটা আমরা আগের থেকেই বানিয়ে এই বুরেট ওই পারম্যাঙ্গানেট দিয়ে মানে পরিপূর্ণ করব, 0.1 মোলার পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে বুরেটটা পরিপূর্ণ করব। আচ্ছা তাহলে খেয়াল করো যে প্রথমে আমি এর মধ্যে কি করছি, যে প্রথমে 10 মিলি এই সলিউশন মেপে এর মধ্যে নিয়েছি। এবার দেখো পারম্যাঙ্গানেট আমরা এটা দ্বারা পূর্ণ করছি, এখান থেকে ফোটাই পারম্যাঙ্গানেট এর মধ্যে ফেলবো। তাহলে এখানে কিন্তু একটা চাবির মতো আছে, এটা ঘুরাইলে এর মধ্যে এই দ্রবণটা কিন্তু ফোটাই পড়বে। তোমরা নিশ্চয়ই জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার কি, এটার কালার হলো গোলাপি, এটা একটা গোলাপি বর্ণের দ্রবণ। তাহলে এবার যদি এখান থেকে ফোটাই গোলাপি দ্রবণের মধ্যে ফেলি, তাহলে এই পারম্যাঙ্গানেট ফেরাস সালফেটের সংস্পর্শ পেয়ে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া শুরু হবে। তার মানে তুমি এই দেখবা যে গোলাপি বর্ণের 1 ফুট দ্রবণের মধ্যে পড়লো, কিন্তু ভিতরে গিয়ে গোলাপি বর্ণ উধাও, কারণ পারম্যাঙ্গানেট ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে ও নিজের ধর্ম বৈশিষ্ট্য নষ্ট করে ফেলবে। এটা আর পারম্যাঙ্গানেট থাকবে না, এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ম্যাঙ্গানাস সালফেট, ফলে গোলাপি বর্ণও নষ্ট হয়ে যাবে। তাহলে এইভাবে আমি ফোটাই ফেলবো, আর ফেরাস সালফেট আর পারম্যাঙ্গানেটের রিয়াকশন হবে, এইভাবে দিতে থাকবো। ঠিক দিতে যখন সব এই দ্রবণের সব ফেরাস বিক্রিয়ায় চলে আসবে, বিক্রিয়া অংশগ্রহণ করবে, দ্রবণে আর কোনো ফেরাস থাকবে না, তখন আরেক ফুট পারম্যাঙ্গানেট পড়লে ওই পারম্যাঙ্গানেট কিন্তু আর বিক্রিয়া করবে না, তখন কিন্তু আবার এর গোলাপি বর্ণ ফিরে আসবে, কারণ পারম্যাঙ্গানেটের জন্য এটা আবার গোলাপি কালার হয়ে যাবে। সাথে এইটা আমি স্টপ করে দিব। তাহলে আমার কিন্তু মূল লক্ষ্য এটা গোলাপি বানানো না, আমার মূল লক্ষ্য কোন মুহূর্তে হঠাৎ করে দ্রবণটা বর্ণহীন থেকে গোলাপি হলো সেই মুহূর্তে স্টপ করে দেওয়া।
তার মানে আমি বুঝে যাব এই ফেরাসকে জারিত করতে কতটুকু পারম্যাঙ্গানেট লাগছে, আমার সেটা কিন্তু এখান থেকে খুঁজে পাবো। আর আমি যদি গোলাপি হওয়ার পরও আরো বেশি বেশি দেই, তাহলে তো পারম্যাঙ্গানেট প্রয়োজনের তুলনায় বেশি গণনা হয়ে যাবে, তখন কিন্তু আমার ভুল হয়ে যাবে, পরিমাণ নির্ণয়ে ভুল হয়ে যাবে। তার মানে আমাদের কিন্তু গোলাপি বানানো লক্ষ্য না। যে মুহূর্তে হঠাৎ গোলাপি হবে, বুঝতে হবে ফেরাস সব শেষ, সেই মুহূর্তে এটা স্টপ। আর এখান থেকে ততক্ষণে আমরা জিরো দাগ থেকে কোথায় চলাইছে এই পারম্যাঙ্গানেটের লেভেলটা, এখান থেকে পারম্যাঙ্গানেট কতটুকু লাগছে সেটা আমরা পাবো। আর আমাদের এখানে সেই তথ্যটাই দেওয়া আছে যে 10 মিলিকে টাইট্রেশন করতে 0.1 মোলার পারম্যাঙ্গানেটের 20 মিলি প্রয়োজন হয়, অর্থাৎ এইটা লাগছে 20 মিলি। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই তথ্য থেকে আমি কিন্তু এর মধ্যে ফেরাস বের করতে পারবো। তাহলে লক্ষ্য করো যে প্রথম কি কাজ, স্যার ফেরাস আকরিককে অ্যাসিডের মধ্যে দিছি, রিয়াকশন করে ফেরাস সালফেট হয়েছে। এবার এইটা তো নিছি, দ্রবণটার 10 মিলি নিছি কনিক্যাল ফ্লাক্সে, আর পারম্যাঙ্গানেট লাগছে হলো 20 মিলি 0.1 মোলার। তাহলে এবার সেকেন্ড রিয়াকশন কি হবে, যে পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন তোমাকে একবারে লিখতে হবে। তাহলে KMnO4 প্লাস ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড। এবার তো তুমি ভাবছো স্যার একবারে এত বড় রিয়াকশন, এটা তো মনে থাকা খুবই কঠিন, কিন্তু আমরা একটা সহজ টেকনিক দিয়ে এটা মনে রাখবো। দেখো আগের ক্লাসটিতে তুমি যখন দেখেছো যে জারণ বিজারণ বিক্রিয়ায় ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে ফেরাসের তুল্য সংখ্যা কিন্তু 1। একটা বিজারক যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে সেটাই বিজারকের তুল্য সংখ্যা, একটা জারক যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে ওইটাই জারকের তুল্য সংখ্যা। তাহলে ফেরাসের তুল্য সংখ্যা দিব পারম্যাঙ্গানেটের ঘাড়ে, অর্থাৎ বিজারকেরটা দিব জারকের ঘরে ঘাড়ে, জারকেরটা দেব বিজারকের ঘাড়ে, তাহলে কিন্তু ইলেকট্রনের ব্যালেন্স হয়ে যাবে। তাহলে ফেরাস একটা ত্যাগ করে, এর তুল্য সংখ্যা 1, এটা দেব এখানে। আর পারম্যাঙ্গানেট 5টা গ্রহণ করে, এর তুল্য সংখ্যা হলো 5, এটা দেব এখানে। তাহলে কিন্তু আমাদের জারণ বিজারণের 80% সমতা হয়ে যাবে, ম্যাথ কিন্তু ভুল হবে না। কিন্তু এইটা একটা সমস্যা আছে, সেটা কি সমস্যা, স্যার ফেরাস তো বেজোর থাকলে ভগ্নাংশ হয়ে যাবে ইকুয়েশনটা, তাহলে ভগ্নাংশটা কিভাবে অ্যাভয়েড করা যায়। তাহলে এবার এইটাকে যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে 10 হয়ে যাবে, এটা কিন্তু জোর হয়ে যাবে। আর 2 দিয়ে গুণ করলে শুধু একটাকে করা যাবে না, এই দুইটাকেই করতে হবে। তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে কত 10। আর সালফিউরিক অ্যাসিড এটা আমরা পরে ব্যালেন্স করব। তাহলে আবার একটু লক্ষ্য করো যে বিজারকের তুল্য সংখ্যা জারকের ঘাড়ে, জারকেরটা বিজারকের ঘাড়ে দেওয়ার পর ফেরাস বেজোর হয়েছে, তাই জোর বানানোর জন্য আমরা একটু 2 দিয়ে গুণ করছি। এবার খেয়াল করো, তাহলে পটাশিয়াম তো দর্শক, দর্শক তো দর্শকের সাথে যুক্ত হয়, তাহলে K2SO4, পটাশিয়াম 2টা ব্যালেন্স হয়ে গেছে 2টা। Mn তো জানতাম Mn2+ হয়, তাহলে তো সালফেটের সাথে যুক্ত হবে, হয়ে যাবে MnSO4, Mn 2টা তাই আগে 2। অক্সিজেন, অক্সিজেন 4 দুগুণী 8টা অক্সিজেন। আমরা তো জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অক্সিজেন পানি হয়, তাহলে 8টা অক্সিজেন 8টা পানি হবে, 8টা অক্সিজেন 8টা পানি হবে। 8টা পানি বানাইতে গিয়ে H+ লাগছে 8 দুগুণী 16, 16টা H+ লাগছে, তাহলে এখানে আমরা 8 দিয়ে দিব, যাতে 8 দুগুণী 16, কারণ এই H+টা অ্যাসিড থেকে পাবে। যখন পানি লিখবো তখনই আমরা অ্যাসিডের ব্যালেন্স করে ফেলবো, 8 দুগুণী 16, 8 দুগুণী 16। তাহলে দেখো কে হলো কি K2SO4, এমন হলো কি MnSO4, 2 লিখে দিছি। 8টা অক্সিজেন 8টা পানি, H+16, এখানে 8 দুগুণী 16। তাহলে এটার কাজ শেষ, এটার কাজ শেষ, আর বাকি থাকলো কোনটা, ফেরাস সালফেট। এবার তো জানি ফেরাস তো ইলেকট্রন ত্যাগ করে ফেরিক হয়, আর ফেরিকের দর্শক তো সালফেট, তাহলে সংকেত তো Fe2SO4 3। আর আয়রন 10টা ব্যালেন্স করার জন্য আগে 5 দিয়ে দিব, 5 দুগুণী 10, তাহলে আমার কিন্তু কাজ শেষ, এটা সমতা হয়ে গেছে। আর সালফেট ওটা অটো এমনি মিলে যাবে, সালফেট সালফেট এমনি মিলে যাবে। তাহলে এই রিয়াকশন আমাকে সিকিউ পরীক্ষার জন্য অবশ্যই দিতে হবে, আমাদের একাডেমিক পরীক্ষায় রিয়াকশন ছাড়া কিন্তু তুমি মার্ক পাবা না। এবার দেখো তো এই রিয়াকশনে আমরা যেটা দেখতে পাচ্ছি, 2 মোল পারম্যাঙ্গানেট 10 মোল ফেরাস সালফেটের সাথে রিয়াকশন করছে। তাহলে আমরা তো টার্গেট লোহা বের করা, তাহলে সুবিধার জন্য তুমি NFe2+, অর্থাৎ এটা দ্বারা বুঝাইছি
ফেরাস আয়নের মোল সংখ্যা, আর NKMnO4 এটা দ্বারা বোঝাইছি পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা। এই দুটোর অনুপাত দেখো তো এখান থেকে কত পাই। ফেরাস হলো 10, তাহলে এর বদলে 10, আর পারম্যাঙ্গানেট হলো 2, এর বদলে 2। এই তো, তাহলে এবার পরের লাইনে দেখো যে NaF2+ বাই NKMnO4 ইকুয়াল 5/1। আমরা কোনাকুনি গুণ করলে 1 গুণ NaF2+ ইকুয়াল 5 গুণ NKMnO4 পেয়ে গেলাম। আরেকটা মজার ব্যাপার লক্ষ্য করো, আয়রনের তুল্য সংখ্যা তো 1, পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কিন্তু 5, কারণ আয়রন একটা ত্যাগ করে, পারম্যাঙ্গানেট 5টা গ্রহণ করে। তাহলে দেখো কত সহজ হয়ে গেল যে যার যার মোল সংখ্যা গুণ তার তার তুল্য সংখ্যা, অর্থাৎ তুল্য সংখ্যা গুণ মোল সংখ্যা, তুল্য সংখ্যা গুণ মোল সংখ্যা। বিজারকের তুল্য সংখ্যা গুণ বিজারকের মোল সংখ্যা, জারকের তুল্য সংখ্যা গুণ জারকের মোল সংখ্যা। তুমি যদি বিক্রিয়া দুটা দেওয়ার পর একবারে এটাও লিখে দাও তাও কিন্তু হবে, কিন্তু যে আমরা এখান থেকে বুঝতে পারছি যে অনুপাত করে এভাবে পাইছি, যেটা তুমি সহজেই তুল্য সংখ্যা গুণ মূল সংখ্যার কনসেপ্ট থেকেও লিখতে পারো। কিন্তু প্রশ্ন হলো রিয়াকশন ছাড়া যদি সরাসরি তুমি এটা দিয়ে ম্যাথ করো তাহলে কিন্তু কখনোই ফুল মার্ক পাবা না। তোমার কিছু দেওয়া হবে কিন্তু ফুল মার্ক দেওয়া হবে না, কারণ একাডেমিকের জন্য অবশ্যই আমাদের এই রিয়াকশন প্রয়োজন। আচ্ছা, এবার দেখো স্যার তাহলে আয়রনের মোলকে কেমনে ভাঙবো? আমরা তো জানি W/M, মোলকে W/M দিয়ে ভাঙতে পারি। আর এটার যেহেতু ঘনমাত্রা আর আয়তন দেওয়া, উদ্দীপকে কি দেওয়া? ঘনমাত্রা আর আয়তন, এটাকে ভাঙবো SB/1000 এই সূত্র দিয়ে। তাহলে ইজিলি দেখো আমরা ম্যাথ করে ফেলতে পারবো। তাহলে আর ডান পাশে একটা কাজ করব, এখানে একটু লিখে দেই যে KMnO4 এর জন্য, পারম্যাঙ্গানেট দ্রবণের জন্য ঘনমাত্রা কত? 0.1 মোলার। আয়তন কত? আয়তন হলো 20 মিলিলিটার, 20 মিলিলিটার। আর ফেরাস আয়নের জন্য যেটা বের করব, এত এর জন্য আণবিক ভর কত? 55.85 আয়রনের পারমাণবিক ভর। আর ডাব্লিউ তো বের করব, তাহলে ডাব্লিউ এম এর বদলে কত লিখবো? 55.85, আর এস এর বদলে 0.1, ভি এর বদলে 20/1000। দেখো খুব সহজেই আমরা ডাব্লিউ বের করে ফেলতে পারবো এখান থেকে, যে 5 গুণ 0.1 গুণ 20 গুণ 55.85 ভাগ হলো 1000। তাহলে দেখো ডাব্লিউ আমরা খুব সহজেই ফেরাস পেয়ে যাব, খুব সহজেই ফেরাস পেয়ে যাব। তাহলে ক্যালকুলেশন করলে কত পাই? 5 গুণ 0.1 গুণ হলো 20 গুণ 55.85 ভাগ হলো 1000, ভাগ হলো 1000। তাহলে কত পাই? দেখো আমরা যেটা পাইছি 0.5585 পাইছি। কত? 0.5585